গুড মর্নিং এভরিওয়ান। আমরা যারা বিভিন্ন সাবজেক্ট এরিয়া বা টপিক নিয়ে রিসার্চ করছি, আমাদের প্রত্যেকের কাছেই একটি ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট হলো রিসার্চ পাবলিকেশন। আজ এই রিসার্চ পাবলিকেশন সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত, এই টপিকটিতে যাওয়ার আগে কিছু বেসিক বিষয় সংক্রান্ত ব্যাপার নিয়ে আমাদের একটু জেনে নেওয়া দরকার। বিশেষত যারা সদ্য রিসার্চে ঢুকেছে বা ঢুকবে, তাদের মাথায় একটি প্রশ্ন জাগে যে রিসার্চ বস্তুটি কি। রিসার্চ নিয়ে হয়তো অনেক রকম ডেফিনেশন আছে, আমি এখানে কয়েকটি জিস্ট তুলে ধরার চেষ্টা করেছি। রিসার্চকে বলা হয় ইট ইজ এ লজিক্যাল অ্যান্ড সিস্টেমেটিক সার্চ ফর নিউ অ্যান্ড ইউজফুল ইনফরমেশন অন আ পার্টিকুলার টপিক। দেখো, আমি এখানে দুটো ওয়ার্ডের তলায় দাগ দিয়েছি, একটি হলো লজিক্যাল এবং সিস্টেম্যাটিক। তার মানে যারা রিসার্চ নিয়ে আমরা ভাবছি বা কাজ করছি, আমাদের ফার্স্ট অফ অল যেটা মাথায় রাখা দরকার যে রিসার্চ কিন্তু দুটো পিলারের উপর দাঁড়িয়ে, একটি হলো লজিক এবং একটি সিস্টেম্যাটিক অ্যাপ্রোচ। আমরা যা করছি সেটা যেন লজিক্যাল হয়, লজিক বেসড হয়, এবং আমাদের মেথড বা আমাদের ওয়ার্ক প্ল্যান যেন সিস্টেম্যাটিক হয়। রিসার্চ একটা এনকোয়ারি এবং ইনভেস্টিগেশন রূপে যেন তুলে ধরা হয় এবং সেটি যেন একটি ইউজফুল ইনফরমেশনকে সামনে তুলে ধরতে সাহায্য করে। রিসার্চের শুরুতে আরও কিছু প্রশ্ন আমাদের মাথায় জাগতে পারে, যেরকম রিসার্চের অবজেক্টিভস, উদ্দেশ্য কি। রিসার্চের মূল উদ্দেশ্যগুলির মধ্যে অন্যতম হলো নতুন কোনো ফ্যাক্ট, মৌলিক কোনো তত্ত্ব সেটাকে ডিসকভার করা, কোনো প্রচলিত তত্ত্ব সেটাকে ভেরিফাই এবং টেস্ট করা নতুন করে, বা কোনো প্রসেস বা ফেনোমেনন সেটাকে অ্যানালাইজ করে তার কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ, সেটাও কিন্তু রিসার্চের উদ্দেশ্য হতে পারে। আমাদের কোনো কনসেপ্ট বা থিওরি সেটাকে অ্যানালাইজ করার জন্য নতুন কোনো সায়েন্টিফিক টুল বের করাও কিন্তু রিসার্চ। একইভাবে আমাদের ডে টু ডে লাইফকে অ্যাফেক্ট করে এইরকম কোনো কারণ, তার প্রবাবল সলিউশন বা সেটাকে ওভারকাম করার আলোচনাটাও কিন্তু রিসার্চের মধ্যেই পড়ে। আমি প্রথমেই রিসার্চের ডেফিনিশনে একটা ওয়ার্ড বলেছিলাম যে ইট ইজ এ সিস্টেম্যাটিক মেথড। সেই সিস্টেম বা সেই সিস্টেম্যাটিক ধাপটাকেই রিসার্চ মেথডোলজি হিসেবে আমরা অভিহিত করি। সেই রিসার্চ মেথডোলজির যে সিস্টেমগুলোকে সেগুলোকে আমি এখানে 7টা স্টেপের মাধ্যমে দেখিয়েছি। প্রথমত, রিসার্চ মেথডোলজির প্রথম স্টেপ হলো প্রবলেম ফর্মুলেশন। আমরা যেরকম জানি যে কোনো প্রশ্ন না করলে উত্তর আসে না, ঠিক একইভাবে যখন আমরা কোনো রিসার্চের কথা ভাবি, ফার্স্ট অফ অল যে কোনো একটা সমস্যাকে খুঁজে বের করা, কোনো একটা প্রবলেমকে খুঁজে বের করাটা আমাদের প্রথম কাজ। নেক্সট স্টেপ হলো হাইপোথেসিস ফর্মুলেশন। আমরা যে প্রবলেম বা যে প্রশ্নটাকে আমরা তুলে ধরার কথা বলছিলাম, তার একটা সম্ভাব্য উত্তরও কিন্তু আমাদেরকে রিসার্চের শুরুতেই খুঁজে বের করতে হয়। হ্যাঁ, এটা শুনতে কঠিন মনে হচ্ছে ঠিকই, যে আমরা কাজ না করে কি করে উত্তর খুঁজে বার করব, কিন্তু তার একটা প্রবাবল আউটকাম কিন্তু আমাদেরকে শুরুতেই ধরে নিতে হয়। হয়তো দেখা যেতে পারে যে রিসার্চের শেষে সেটি ভুল প্রমাণিত হলো বা রিজেক্টেড হলো, কিন্তু সেটাও কিন্তু আমাদের একটা অন্যতম স্টেপ। নেক্সট, রিসার্চ ডিজাইনিং। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা যে কাজটা করব সেটাকে একটা ওয়ার্ক প্ল্যান হিসেবে, একটা একটা মেথড হিসেবে সেটাকে কিন্তু আমাদেরকে আগে ধরে নিতে হবে। একটা আমাদেরকে একটা আউটলাইন ক্রিয়েট করে নিতে হবে যে আমি কোন কাজটার পর কোন কাজটা করব, সেটা যেন প্রথম থাকতেই ডিজাইনড থাকে। নেক্সট, এবার যুদ্ধে ঝাঁপানো। আমরা এবার সেই রিসার্চ ডিজাইন অনুযায়ী আমরা স্যাম্পল কালেকশন বা স্যাম্পলিং বা এক্সপেরিমেন্টেশন, সেটা আমার কাজ অনুযায়ী সেটা আমরা করা শুরু করব। সেখান থেকে যে ডেটাটা পাবো সেটাকে রেকর্ড করব এবং উপযুক্ত পদ্ধতি, সে সফটওয়্যার হোক বা অন্য কোনো প্রক্রিয়ায় হোক, সেই ডেটাটাকে আমরা অ্যানালাইজ করব, ইন্টারপ্রেট করব এবং কনক্লুশন ড্র করব।
ফাইনালি এই সবগুলো স্টেপের ফাইনাল স্টেপ হলো যে তথ্যগুলো আমরা জোগাড় করলাম গোটা প্রক্রিয়া জুড়ে সেটাকে একটা ফরম্যাটাইজ করা, সেটাকে একটা ম্যানুস্ক্রিপ্টের আকারে সেটাকে একটা রূপ দেওয়া, এবং ফাইনালি সেটা শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ তো আমরা রাখতে চাইবো না, সেটাকে গোটা সায়েন্টিফিক কমিউনিটির কাছে তুলে ধরার জন্য সেটাকে পাবলিশ করা। আমি এই স্টেপগুলোর মধ্যে এই যে লাস্ট স্টেপ, দ্যাট ইজ ম্যানুস্ক্রিপ্ট রাইটিং অ্যান্ড পাবলিশিং, আমি আজকে এটাকেই একটু ভালোভাবে তোমাদের সামনে ডিসকাস করতে চাই। ফার্স্ট অফ অল, এই রিসার্চ পাবলিকেশন প্রক্রিয়াটাকে যদি আমি একটা নাট শেলের মধ্যে একটা জিস্ট আকারে তুলে ধরতে চাই, তাহলে এই 7টা স্টেপ আমার কাছে খুব ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে। প্রথমত, যখন আমার কাজ শেষ হয়ে যাবে বা আমার গোটা কাজের কোনো একটা অবজেক্টিভ যখন ফুলফিল হয়ে যাবে, আমার ফার্স্ট কাজ হবে সেটাকে একটা ম্যানুস্ক্রিপ্টের রূপ দেওয়া এবং পাবলিশিংয়ের আগে সেই ম্যানুস্ক্রিপ্টটাকে বারবার করে এডিট করা এবং তার প্রুফ রিডিং করা, যাতে সেখানে কোনো ভুলভ্রান্তি না থাকে। নেক্সট, আমার কাজের এরিনা অনুযায়ী আমাকে কিছু টার্গেট জার্নাল খুঁজে বার করতে হবে, সেই টার্গেট জার্নালগুলোকে আমাকে লিস্ট ডাউন করতে হবে। নেক্সট, সেই জার্নালগুলোকে এক এক করে তার ওয়েবসাইট বা তার অন্য কোনো মিডিয়ামে সেই জার্নালগুলোর ভালো করে পর্যালোচনা বলতে সেই জার্নালগুলোর এইমস অ্যান্ড স্কোপস ভালো করে খুঁজে বের করা, অথর গাইডলাইন্স, প্রসেসিং চার্জেস, আরও কিছু খুঁটিনাটি বিষয় সেই জার্নাল সম্পর্কে আমাদেরকে আরও জেনে নিতে হবে। নেক্সট, যে জার্নালটা আমার কাছে মনোপুত বলে মনে হবে, আইডিয়াল মনে হবে, সেই জার্নালের ক্ষেত্রে আমার ম্যানুস্ক্রিপ্টটাকে সেই অনুযায়ী ফরম্যাটাইজ করা, সেই জার্নালের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফরম্যাটাইজ করা, একটি ইন্টারেস্টিং টাইটেল দেওয়া এবং একটি সংক্ষিপ্তসার বা অ্যাবস্ট্রাক্ট সেটার সাথে অ্যাড করা। নেক্সট, যখন এই কাজগুলো হয়ে যাবে, আমরা সাধারণত একটা কভার লেটার অ্যাড করে সেই ম্যানুস্ক্রিপ্টটাকে সেই জার্নালে, আমার পছন্দসই জার্নালে আমরা সাবমিট করে দিই। সাবমিট করার কিছু সময় পর, কিছুদিন পর আমরা সাধারণত একটা রিপ্লাই পাই। সেই রিপ্লাইয়ে যদি সেটা অ্যাকসেপ্টেড দেখি আমরা, তবে সেই অ্যাকসেপ্টেড ম্যানুস্ক্রিপ্টে যদি কোনো রিভিউয়ারের কমেন্টস থাকে, সেই কমেন্টসগুলোকেও আমাদেরকে কেয়ারফুলি অ্যাড্রেস করতে হবে, এবং অ্যাড্রেস করার পর ফাইনাল যে ফর্মটা, সেই ফাইনাল ফর্মটা আমাদেরকে পাবলিকেশনের জন্য সাবমিট করে দিতে হবে, এবং ইন ডিউ কোর্স অফ টাইম সেটা আমাদের পাবলিশড হয়ে যাবে। এইবার এই যে মেন 7টা স্টেপ আমি বললাম, সেই 7টা স্টেপকে আমি চাই আর একটু গভীরে গিয়ে আলোচনা করতে। প্রথমত, এই স্টেপগুলোকে যদি আমি একটু এলাবোরেট ফর্মে দেখাই, সেই এলাবোরেট ফর্মের ফার্স্ট স্টেপটা হলো জার্নাল টপ, যে একটা পার্টিকুলার জার্নাল যেটা আমার নিজস্ব টপিকের সাথে খাপ খায়, অ্যাডজাস্টেড হয়, সেরকম একটা জার্নাল আমাকে খুঁজে বের করতে হবে। সেই জার্নাল খুঁজে বের করার জন্য আমরা জানি কিছু অথেন্টিক ডেটাবেস আছে, রিসার্চ ডেটাবেস, রিসার্চ জার্নালগুলো যেখানে ইন্ডেক্সড থাকে। এরকম কিছু প্রচলিত অথেন্টিক ডেটাবেস হলো স্কোপাস, ওয়েব অফ সায়েন্স, স্কাইম্যাগো, ইউজিসি কেয়ার লিস্ট, এছাড়াও আরও অনেক আছে। তবে এগুলোর মধ্যে যে 4টের নাম আমি উল্লেখ করেছি, এই 4টে ভীষণভাবে প্রচলিত। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ইউজিসি কেয়ার লিস্ট। আমরা এখানে একটা যে কোনো ডেটাবেস ইউজিসি কেয়ার লিস্টকে এক্সাম্পল ধরে আমরা একটু দেখে নিই যে ইউজিসি কেয়ার লিস্টকে আমরা কি করে আমাদের জার্নাল ফাইন্ডিংয়ে কাজে লাগাতে পারি। ফার্স্ট অফ অল, এখানে আমি একটি ইউজিসি কেয়ার লিস্টের ওয়েবসাইট খুলে আমি এখানে তোমাদেরকে দেখাতে চাই যে কি করে আমরা এখানে একটা জার্নাল সার্চ করব। ফার্স্ট অফ অল, যদি আমরা গুগলে গিয়ে ইউজিসি কেয়ার লিস্ট টাইপ করি, সেখান থেকে আমরা একটা ওয়েবসাইট খুঁজে পাবো, যে ওয়েবসাইটের লিঙ্কটা ক্লিক করলে ফার্স্ট অফ অল এখানে একটা লগ ইনের পেজ খুলবে। যেরকমভাবে আমরা যে কোনো জিমেল বা যে কোনো জায়গায় অ্যাকাউন্ট খুলি, একইভাবে এখানে একটা সাইন আপ অপশন থাকবে বা রেজিস্টার হেয়ার অপশন থাকবে। সেখানে আমরা ইউনিক ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা সেখানে ফার্স্টে লগ ইন করবো। লগ ইন করলেই সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ আমাদের সামনে উঠে আসবে। এই পেজের মধ্যে আমরা অনেক তথ্য পাবো, যেটা একজন রিসার্চারের জানা উচিত। পাবলিকেশন সংক্রান্ত যাবতীয় অনেক তথ্য এখানে দেওয়া আছে, আমরা সেগুলো জানতেই পারি এবং পড়ে দেখলে আমরা অনেক এনরিচড হব। যদি এখানে কোনো জার্নাল সার্চ করতে হয়, ফার্স্ট অফ অল এই ইউজিসি কেয়ার লিস্টের এখানে দেখবে একটা সিলেক্ট বলে একটা ডাউন ট্যাব আছে। আমরা যদি সেখানে ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন আসবে।
ISSN সাবজেক্ট, টপিক, এক্সেট্রা এক্সেট্রা। যদি আমরা শুধু সাবজেক্টটাকে সিলেক্ট করি এবং সাবজেক্টের নিচে এই স্পেসটার মধ্যে আমরা জুলজি, যেটা আমাদের সাবজেক্ট, সেটাকে যদি লিখি এবং সার্চ ক্লিক করি, আমাদের এরকম একটা পেজ খুলে যাবে। আমরা এই পেজটার মধ্যে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে ওখানে দেখানো হচ্ছে যে ইউ সার্চ ফর জুলজি অ্যান্ড 18 জার্নালস দে হ্যাভ শোড উইচ আর অথেন্টিক। এখানে যে জার্নালগুলোর নাম দেওয়া আছে সেগুলোকে আমাদেরকে ধরেই নিতে হবে যে দিজ আর অথেন্টিক জার্নালস, বিকজ ইউজিসি কেয়ার লিস্টে কিন্তু অথেন্টিক জার্নালসগুলো যেগুলো স্ট্যান্ডার্ড প্রোটোকল মেনটেন করে তৈরি বা নিয়ম নীতি মেনে তৈরি, সেগুলোকেই কিন্তু সেখানে ইন্ডেক্স করা হয়। তো যদি এরকম একটি জার্নাল, ধরো আমি এখানে অ্যাডভান্সেস ইন জুলজি এন্ড বটানি, এটা যদি আমার দেখার ইচ্ছে, আমরা কি করব, এখানে থাকা অ্যাকশনের নিচে যে ভিউ, সেই ভিউটায় যদি আমরা ক্লিক করি তাহলে এরকম একটা পেজ খুলে যাবে, যে পেজে সেই জার্নালের সমস্ত ডিটেলস স্টার্টিং ফ্রম ISSN, EISSN অনেকটাই কিছু দেওয়া থাকবে। কিন্তু যদি আমি আরও গভীরে জানতে চাই, আমরা এই লিঙ্কটায় ক্লিক করব। এই লিঙ্কটায় ক্লিক করলে রেসপেক্টিভ জার্নালের পেজ খুলে যাবে, সেখানে আমরা যাবতীয় সমস্ত তথ্য খুঁজে পেয়ে যাব। এইভাবে আমরা সার্চ করে আমাদের নির্দিষ্ট টপিক অনুযায়ী আমরা বেশ কিছু জার্নাল আমরা নোট ডাউন করতে পারি। কিন্তু আমরা কোন জার্নালে ফাইনালি আমাদের ম্যানুস্ক্রিপ্ট সেন্ড করব সেটি সম্পূর্ণ আমাদের নিজস্ব ডিসিশন। এইবার সেই জার্নাল সিলেক্ট করার ক্ষেত্রে একটি ক্রাইটেরিয়া কিন্তু আমাদেরকে হেল্প করতে পারে, সেটি হলো কোনো একটি জার্নালের জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর বা জার্নাল সাইটেশন রিপোর্ট। এই জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর বিষয়টি কি? কোনো একটি নির্দিষ্ট জার্নালের ক্ষেত্রে তার ইম্প্যাক্ট ফ্যাক্টর একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তার সাইটেশনের ফ্রিকোয়েন্সিকে ডিনোট করে। মানে যদি একটি নির্দিষ্ট জার্নালের ক্ষেত্রে ধরে নিই 2006 এবং 2007 মাঝখানে সেখানে 104টি আইটেম পাবলিশ হয়েছে এবং ওই নির্দিষ্ট সময়ের মধ্যে সেই আর্টিকেলগুলি 637টি সাইটেশন পেয়েছে, তাহলে সেই জার্নালের ক্ষেত্রে ইম্প্যাক্ট ফ্যাক্টর সেই নির্দিষ্ট বছর বা সেই নির্দিষ্ট ডিউরেশনের মধ্যে এইভাবে ক্যালকুলেটেড হয়, টোটাল সাইটেশন বাই দ্য টোটাল নাম্বার অফ ম্যানুস্ক্রিপ্টস পাবলিশড। এই ক্ষেত্রে এই ক্যালকুলেশন অনুযায়ী সেটা দাঁড়াচ্ছে 6.125, অর্থাৎ ওই নির্দিষ্ট জার্নালের ক্ষেত্রে তার জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর হবে 6.125। কোনো একটি নির্দিষ্ট জার্নালের ক্ষেত্রে ইম্প্যাক্ট ফ্যাক্টর যত হাই হবে সেই জার্নাল তার মানে তত বেশি সাইটেশন রিসিভ করেছে এবং সেটি তার স্ট্যান্ডার্ড বা কোয়ালিটিকেও ডিনোট করে। আমি এখানে আমাদের বায়োলজির ফিল্ডে কিছু ফেমাস, কিছু স্ট্যান্ড আউট কিছু জার্নালের লিস্ট, তাদের ইম্প্যাক্ট ফ্যাক্টর অনুযায়ী আমি এখানে তোমাদের সামনে তুলে ধরেছি। এখানে নিশ্চয়ই দেখা যাচ্ছে যে এই জার্নালগুলোর ইম্প্যাক্ট ফ্যাক্টর যথেষ্ট হাই এবং এই ইম্প্যাক্ট ফ্যাক্টর অনুযায়ী কিন্তু আমরা বুঝতে পারছি যে এই জার্নালগুলো হাউ গুড দে আর। হেন্স যখন আমরা জার্নাল সিলেকশন করব, এই ইম্প্যাক্ট ফ্যাক্টর কিন্তু তার কোয়ালিটিকে ডিনোট করে। ওয়েল, যখন আমরা ইম্প্যাক্ট ফ্যাক্টর ক্যালকুলেশন দেখব, একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে সেটি যেন থমসন রয়টার JCR ইম্প্যাক্ট ফ্যাক্টর হয়, কারণ অ্যাকাডেমিক এভালুয়েশন পারপাসে থমসন রয়টার JCR ইম্প্যাক্ট ফ্যাক্টরই একমাত্র কনসিডার্ড হয়, অ্যান্ড দ্যাট ইজ দ্য মোস্ট রিলায়েবল অ্যান্ড অথেন্টিক ওয়ান অ্যাকর্ডিং টু মোস্ট অ্যাকাডেমিশিয়ানস। আমরা এরকম অনেক জার্নাল, যেগুলোকে আমরা অনেক সময় ফেক জার্নাল বা প্রিডেটরি জার্নাল বলি, তারা কিন্তু তাদের ওয়েবসাইটে হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর শো করে। আমাদেরকে খেয়াল করে নিতে হবে সেই ইম্প্যাক্ট ফ্যাক্টরগুলো কি আদৌ থমসন রয়টার JCR ইম্প্যাক্ট ফ্যাক্টর, নাকি এখানে লিস্ট করে দেওয়া এরকম কিছু এজেন্সির দ্বারা করা ইম্প্যাক্ট ফ্যাক্টর। সাধারণত এখানে যে নামগুলো দেওয়া আছে এই জাতীয় এজেন্সির দ্বারা করা ইম্প্যাক্ট ফ্যাক্টর কিন্তু অ্যাকাডেমিক এভালুয়েশনে খুব একটা কনসিডার্ড হয় না। সেই জন্য আমাদের সতর্ক থাকতে হবে যখন আমরা কোনো জার্নাল দেখব সেটি যেন থমসন রয়টার JCR ইম্প্যাক্ট ফ্যাক্টর দ্বারাই ইন্ডেক্সড থাকে। নেক্সট
আমাদের জার্নাল সিলেকশনের ক্ষেত্রে নেক্সট যে বিষয়টি প্রথমেই খেয়াল করে নিতে হবে সেটি হলো জার্নাল ইন্ডেক্সিং। সাধারণত ইন্ডেক্সেশন কোনো একটি জার্নালের ক্ষেত্রে তার কোয়ালিটি, তার প্রসার, তার সার্কুলেশন সেটাকে ডিনোট করে। সাধারণত ইন্ডেক্স জার্নাল এর কোয়ালিটি বাকি নন ইন্ডেক্সের তুলনায় হায়ার সায়েন্টিফিক কোয়ালিটিকেই ডিনোট করে। সাধারণত আমাদের বায়োলজির ফিল্ডে কিছু অথেন্টিক, জেনুইন এবং অ্যাকসেপ্টেবল ইন্ডেক্সের মধ্যে পড়ে মিডলাইন, পাবমেড, এমবেস, স্কোপাস এক্সেট্রা। যদি আমাদের জার্নাল যেটাকে আমরা সিলেক্ট করতে চলেছি এই সমস্ত কোনো ইন্ডেক্সিং অর্গানাইজেশন বা ইন্ডেক্সিং ডেটাবেসের আন্ডারে পড়ে, তবে আমরা কিন্তু সেই জার্নালকে অবশ্যই সিলেক্ট করতে পারি। নেক্সট, জার্নালের নাম, নেম অফ আ জার্নাল। আমরা সাধারণত এখন খবরে দেখি যে এরকম অনেক জার্নাল বেরিয়ে গেছে যেটা কোনো প্রসিদ্ধ জার্নালের হুবহু ক্লোনড কপি। হেন্স যখন কোনো আমরা একটা জার্নাল সিলেক্ট করব, সেই জার্নালের নামটা বিভিন্ন ডেটাবেসের সাথে ভালো করে ট্যালি করে নেওয়া, কম্পেয়ার করে নেওয়া আমাদের অবশ্যই করে নেওয়া উচিত। এমন অনেক জার্নাল আছে যে যেটা কোনো প্রসিদ্ধ জার্নালের হুবহু কপি বা হয়তো একটা সিঙ্গেল লেটারের ডিফারেন্সে তৈরি। যেরকম রিসেন্টলি একটি নিউজ অনুযায়ী কারেন্ট সায়েন্স একটি প্রসিদ্ধ জার্নাল, তার একটি ক্লোন জার্নাল ওয়েবসাইট অ্যাভেলেবল ছিল যেটার নাম ছিল কারেন্ট সায়েন্সেস। সেখানে এরকম জার্নালে যদি আমরা আমাদের ম্যানুস্ক্রিপ্ট পাঠাই, আমাদের কিন্তু চিটেড হওয়ার চান্স থাকে। হেন্স জার্নালের নেম বিভিন্ন ডেটাবেসের সাথে কম্পেয়ার করে তবেই কিন্তু আমাদের এগোনো উচিত। ফিফথ স্টেপ, পিয়ার রিভিউ প্রসেস চেক করা। সাধারণত পিয়ার রিভিউ বলতে সেই জার্নালের ক্ষেত্রে যারা রিভিউয়ার্সরা আছেন, যারা তোমার ম্যানুস্ক্রিপ্টটাকে চেক করবেন, সেই রিভিউয়ারদের সম্পর্কে তাদের 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 সাধারণত অ্যাফিলিয়েশন বা তাদের স্পেশালাইজেশন এই সমস্ত কিছু চেক করে নেওয়াটা, তাদের অথেন্টিসিটিটাও চেক করে নেওয়াটা একটু তোমার কর্তব্যের মধ্যে পড়ে। নেক্সট, কোন একটি জার্নালের ক্ষেত্রে ইনস্ট্রাকশন ফর অথার্স, এটা কিন্তু একটা অন্যতম পার্ট। যখন আমরা কোনো একটি জার্নালে আমাদের ম্যানুস্ক্রিপ্ট পাঠাবো, সেখানে তাদের নিজস্ব ক্রাইটেরিয়া অনুযায়ী তোমাকে তোমার পেপারটাকে ফরম্যাটাইজ করতে হবে। তো প্রথমেই তুমি ভালো করে চেক করে নেবে যে সেখানে তাদের ইনস্ট্রাকশনসগুলো কি আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো, সেটি হলো প্ল্যাজিয়ারিজম পলিসি। বিভিন্ন জার্নালে প্ল্যাজিয়ারিজম পলিসি ডিফারেন্ট হয়। তোমার নির্দিষ্ট জার্নালে প্ল্যাজিয়ারিজম পলিসি কি এবং তোমার ম্যানুস্ক্রিপ্টের প্ল্যাজিয়ারিজম লেভেল কি সেটা নিশ্চিত করা, এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট স্টেপ। এই ক্ষেত্রে প্ল্যাজিয়ারিজম সম্পর্কে একটু বলে নেওয়া দরকার। ওয়েল, প্ল্যাজিয়ারিজম বলতে আমরা যেটা সোজা কথায় বুঝি আর কি, যে যদি কোনো অন্য কোনো অথর বা অন্য কোনো রিসার্চ পেপার থেকে আমরা কোনো ইনফরমেশন ডাইরেক্টলি আমাদের নিজেদের রিসার্চ পেপারে কোনো রেফারেন্সিং বা সাইটেশন ছাড়া ইউজ করি, তবেই কিন্তু সেটা প্ল্যাজিয়ারিজম হিসেবে ধরা হয়। আমাদের ম্যানুস্ক্রিপ্ট তৈরি করার সময় অনেক ক্ষেত্রেই হয়তো অন্য কোনো রিসার্চ পেপার, সেম ফিল্ডের অন্য কোনো রিসার্চ পেপার বা অন্য কোনো অথরের কাজ, তার মেথোডোলজি হোক বা তার ইনফারেন্স হোক বা তার প্রসিডিওর হোক, আমাদেরকে কিন্তু অনেক ক্ষেত্রে নিজেদের পেপারে ইউজ করতে হয়। কিন্তু যদি সেটাকে আমরা প্রপারলি সাইট বা রেফার না করি, তবেই কিন্তু সেটি প্ল্যাজিয়ারিজমের আওতায় পড়ে যায়। হেন্স আমাদের ম্যানুস্ক্রিপ্ট তৈরি করার ক্ষেত্রে প্ল্যাজিয়ারিজম স্টেটাস ভালো করে চেক করে তবেই কিন্তু এগোতে হয়। সাধারণত প্ল্যাজিয়ারিজম ডিটেকশনের জন্য অনেক সফটওয়্যার বা ওয়েবসাইট অ্যাভেলেবেল আছে, যেরকম উরকুন্দ, শোধ শুদ্ধি যেটি ইউজিসি নিজস্ব একটি সফটওয়্যার, টার্নিটিন, প্ল্যাগস্ক্যান, ভাইপার, plagiarismcheck.org এক্সেট্রা। আমরা এগুলির কোনো একটি সাহায্যে নিয়ে আমাদের পেপারের বা ম্যানুস্ক্রিপ্টের আমরা প্ল্যাজিয়ারিজম স্ট্যাটাস চেক করে যথাসম্ভব সেটিকে প্ল্যাজিয়ারিজম ফ্রি করে তবেই আমাদেরকে সেটিকে সাবমিট করা উচিত।
সম্প্রতি ইউজিসি প্ল্যাজিয়ারিজম সংক্রান্ত একটি নোটিশে পিএইচডি স্টুডেন্টদের ক্ষেত্রে কিছু নির্দেশাবলী, কিছু ইনস্ট্রাকশন জানিয়েছে, যেখানে বলা হয়েছে যে কোনো পিএইচডি থিসিস যদি 10% অব দি প্ল্যাজিয়ারাইজড হয় তবে সেক্ষেত্রে কোনো পেনাল্টির ব্যাপার নেই। কিন্তু যদি 10%-এর উপরে সেটি প্ল্যাজিয়ারাইজড হয় সেক্ষেত্রে কিন্তু পেনাল্টির ব্যাপার আছে। যেরকম যদি সেই থিসিস 10-40% প্ল্যাজিয়ারাইজড হয় তবে সেটিকে 6 মাসের মধ্যে রিভাইজ করে নতুন করে জমা করতে হয়। যদি 40-60% হয় তবে সেই থিসিস 1 বছরের জন্য উইথহেল্ড হয়ে যায়, এবং যদি 60%-এর উপরে প্ল্যাজিয়ারিজম ধরা পড়ে তবে সেই পিএইচডি রেজিস্ট্রেশন অবধি কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। হেন্স আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আমাদের ম্যানুস্ক্রিপ্টও একইভাবে প্ল্যাজিয়ারিজম ফ্রি হয়। নেক্সট আমাদের এর পরবর্তীতে যেটি এনশিওর করতে হবে সেটি হলো কোনো একটি নির্দিষ্ট জার্নালের ক্ষেত্রে তার আর্টিকেল প্রসেসিং ফিজ বা চার্জেস কত। সাধারণত কোনো একটি জার্নালের হোম পেজেই যেখানে ইনস্ট্রাকশন টু অথার্স কলামটি থাকে সেখানেই কিন্তু আমরা এই লেখাটি পেয়ে যাই। এটি বিভিন্নভাবে উল্লেখিত থাকে, কোথাও আর্টিকেল প্রসেসিং ফিজ বা আর্টিকেল প্রসেসিং চার্জেস বা ম্যানুস্ক্রিপ্ট প্রসেসিং চার্জেস এক্সেট্রা বিভিন্ন ওয়েতে সেটাকে কিন্তু সেখানে লেখা থাকে। জেনারেলি আমাদের চেষ্টা করা উচিত, বা আমরা যদি এরকম কোনো জার্নাল পাই যেখানে আর্টিকেল প্রসেসিং ফিজ নীল এবং বাকি সমস্ত ক্রাইটেরিয়াও সে ফুলফিল করছে, আমাদের কিন্তু প্রেফারেবলি এমন জার্নালই খুঁজে বের করা উচিত বা আমাদের পক্ষে ভালো। নেক্সট, পাবলিশিং শিডিউল। যখন কোনো একটি জার্নালের হোম পেজ আমরা খুলব, আইডিয়াল বা জেনুইন অথেন্টিক জার্নালের ক্ষেত্রে কিন্তু তার ফ্রন্ট পেজেই মেনশন করা থাকে যে ফার্স্ট ডিসিশন অন দ্য ম্যানুস্ক্রিপ্ট জানাতে তারা কতদিন সময় লাগায়। একইভাবে সেই ম্যানুস্ক্রিপ্ট পাবলিশিংয়ের ক্ষেত্রেও অ্যাভারেজ টাইম পিরিয়ড তারা কত নেয় সেটাও সেখানে মেনশন থাকে। আমরা নিশ্চয়ই এমন কোনো জার্নাল খুঁজে বের করার চেষ্টা করব যে যার ক্ষেত্রে ইনিশিয়াল ডিসিশন শর্ট ডিউরেশনের মধ্যেই আমরা পেয়ে যাই। ফাইনাল স্টেপ হলো কোনো একটি জার্নালের ক্ষেত্রে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা কপিরাইট স্টেটমেন্ট, এই জাতীয় কিছু ছোটোখাটো তথ্য, সেটি শুরুতে অত প্রবলেমের কিছু বলে আমার মনে হয় না, তবুও সেটা পারতপক্ষে একবার যাচাই করে নেওয়া উচিত। আমি এখানে একটি অথেন্টিক ইন্ডেক্স জার্নালের এক্সাম্পল তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। এই জার্নালটির নাম প্রসিডিংস অফ দ্য জুলজিক্যাল সোসাইটি। এটি একটি ইউজিসি কেয়ার লিস্টেড এবং স্কোপাস লিস্টেড জার্নাল। দেখো, এই জার্নালটির মধ্যে আমরা যে সমস্ত তথ্যগুলো চাই সেগুলো কিন্তু প্রত্যেকটি প্রায় আমরা তার হোম পেজেই পেয়ে যাচ্ছি। যেরকম এই জার্নালটির ক্ষেত্রে এডিটোরিয়াল বোর্ড, এইমস অ্যান্ড স্কোপ, জার্নালের বিভিন্ন রকম ইন্ডেক্স, সেই সংক্রান্ত আপডেটস সব আমরা এখানে পেয়ে যাব। একইভাবে তার এডিটরের নাম, তার ফার্স্ট ডিসিশন জানানোর টাইম স্কেল, তার অ্যাকসেপ্টেন্সের জন্য টাইম স্কেল, সব কিছুই কিন্তু এই ফ্রন্ট পেজে দেওয়া আছে। এরকম একটি জার্নাল যদি আমরা পাই সেখানে কিন্তু আমরা শুরুতে তার এইমস অ্যান্ড স্কোপসের ব্যাপারগুলো ফ্রন্ট পেজেই আমরা দেওয়া থাকতে দেখব। হেন্স এরকম একটি জার্নাল যদি আমরা পাই সেখানে কিন্তু আমরা নির্দ্বিধায় এগোতেই পারি। এবার এটাকে যদি আমরা কম্পেয়ার করি একটি সাসপেক্টেড প্রিডেটরি জার্নালের সাথে, আমরা একটি এরকম সাসপেক্টেড প্রিডেটরি জার্নালের হোম পেজ দেখলেই আমরা কিন্তু অনেকটাই আইডিয়া পেয়ে যেতে পারবো এই জার্নালের অথেন্টিসিটি সম্পর্কে। ফার্স্ট অফ অল, এই জার্নালটির ক্ষেত্রে যেটা আমাদের প্রথম চোখে পড়ছে যে এটি একটি ইউজিসি অ্যাপ্রুভ জার্নাল বলে এখানে উল্লিখিত আছে। তো এটাকে যাচাই করার সহজ উপায় হয় এই জার্নালের নাম বা এর আইএসএস এর নাম্বার দিয়ে ইউজিসি কেয়ার লিস্ট থেকে যাচাই করা। আমরা যদি খুঁজে পাই যে এই জার্নালটি ওখানে আছে তাহলে তো অবশ্যই সেটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি, কিন্তু আমি এই জার্নালটির এক্সাম্পল এই কারণে দিয়েছি কারণ আমি এটা মিলিয়ে দেখেছি যেটা সেখানে কিন্তু ইন্ডেক্সড নয়, তা সত্ত্বেও তারা এটা এখানে ফেক লিখে রেখেছে। একইভাবে এই জার্নালের ক্ষেত্রে তোমরা ইম্প্যাক্ট ফ্যাক্টর খেয়াল করো 2.553, এরা কিন্তু কোথাও মেনশন করেনি এটা থমসন রয়টারের ইন্ডেক্সিং। হেন্স এটাও কিন্তু একটা ডাউটের জায়গা। একইভাবে
এই জার্নালের ক্ষেত্রে বাকি যে তথ্যগুলো আমি যাচাই করতে বলেছিলাম সেগুলো যাচাই করলেও তোমাদের কিন্তু আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে যে ইফ ইট ইজ আ জেনুইন অর আ ফেক জার্নাল অর আ প্রিডেটরি জার্নাল। এখানে সিমিলার একটা প্রিডেটরি জার্নালের আমি এক্সাম্পল তুলে ধরতে চাই। এর ক্ষেত্রেও আমরা ক্লিয়ারলি কিছু জিনিস আমরা দেখি যেগুলো আমাদের সন্দেহ তৈরি করে, যেরকম ইম্প্যাক্ট ফ্যাক্টর হতে পারে, বা এর ক্ষেত্রে আরও তার ইন্ডেক্সিং প্রসেস, বা আরও কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে কিন্তু ক্লিয়ারলি বুঝতে সাহায্য করে যে ইট ইজ এ সাসপেক্টেড প্রেডেটরি জার্নাল। আমাদেরকে এই সমস্ত জার্নালে পাবলিকেশনের থেকে নিজেদেরকে সতর্ক রাখতে হবে, কেয়ারফুলভাবে আমাদেরকে এগোতে হবে। ফাইনালি আমাদের যখন কিছু পাবলিকেশন আমরা করে ফেলবো, আমাদের আরও কিছু ইন্ডেক্স চোখে পড়বে যেগুলো কিন্তু অথরদের ক্ষেত্রেই প্রযোজ্য, যেরকম এইচ ইন্ডেক্স, আইটেন ইন্ডেক্স। এগুলো কোনো নির্দিষ্ট রিসার্চারের ক্ষেত্রে বা নির্দিষ্ট অথরের ক্ষেত্রে তার পাবলিকেশনের সাইটেশন ভ্যালুকে ডিনোট করে। সাধারণত যখন কোনো একজন রিসার্চার এমন কোনো পাবলিকেশন করে যেটা ওয়াইডলি সার্কুলেটেড বা সাইটেড, তার এইচ ইন্ডেক্স এবং আইটেন ইন্ডেক্স সেটাকে রিফ্লেক্ট করে। পরবর্তীতে যখন আমাদের পাবলিকেশনের সংখ্যা বাড়ে, আমরা কিন্তু এই এইচ ইন্ডেক্স বা আইটেন ইন্ডেক্স, যেগুলো বিভিন্ন ডেটাবেস যেরকম ওয়েব অফ সায়েন্স, স্কোপাস বা গুগল স্কলারে খুঁজে পাওয়া যায়, সেখান থেকে আমরা যাচাই করে নিতে পারবো, যেটা আমাদের কাজের একটা এভ্যালুয়েশন করতে সাহায্য করবে। আশা করি আমরা আজকে রিসার্চ পাবলিকেশন নিয়ে যে ডিসকাশন করলাম তাতে রিসার্চার, বিশেষ করে যারা বিগিনার, তাদের কিছুটা হলেও হেল্প হলো। যদি এই জাতীয় কোনো প্রশ্ন বা কোনো কোয়েরির কারো থাকে, আমার ইমেল আইডিতে তারা কিন্তু তাদের কোয়েরিজগুলো পাঠাতে পারে। আমি আমার সাধ্যমতো সেই কোয়েরিজগুলো মিট আপ করার চেষ্টা করব। থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট উইশেস।